এখন লাইন পানি এনে দিবে, পানি এনে দিয়ে একটু পানি রাখলে অসুবিধা নেই, একটু পানি এনে এখানে রাখো। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন লাইভ ক্লাসে। আমি দিলশাদ নাসরিন, প্রভাষক, প্রাণীবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তোমাদের অলরেডি একটা ক্লাস হয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের। তাসমিয়া ম্যাডাম তোমাদের ক্লাস নিয়েছেন প্রথম অধ্যায় থেকে। তো আমিও তোমাদের প্রথম অধ্যায় থেকেই পড়াবো। ম্যাডাম যেখানে শেষ করেছেন আমি আজকে সেখান থেকেই শুরু করছি। তোমাদেরকে আমি আজকে শুরু করব প্রথম অধ্যায় থেকে। আর ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছিলেন, তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। ম্যাডাম তোমাদেরকে প্রাণীর বিভিন্নতা এবং প্রাণী বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করেছেন, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করেছেন, আর প্রাণীর শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো সেগুলো কিছুটা আলোচনা করেছেন। আর আমি আজকে বাকিগুলো আলোচনা করব। আচ্ছা, স্টুডেন্টরা কি জয়েন করেছে? আচ্ছা, ম্যাডাম তোমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ আমরা কিসের ভিত্তিতে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করতে পারি সেই ভিত্তিগুলো থেকে দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ, তারপরে হচ্ছে ভ্রূণীয় বিকাশ এবং ভ্রূণ স্তর থেকে আলোচনা করেছিলেন। তো আমি আজকে ভ্রূণ স্তর থেকেই শুরু করছি। ভ্রূণ স্তর আমি পরবর্তী যেগুলো পড়াবো, যেই টপিকগুলো বা পয়েন্টগুলো তোমাদেরকে পড়াবো, সেগুলো পড়তে গেলে তোমাদের ভ্রূণ স্তরটা খুব ভালো করে ক্লিয়ার হতে হবে। শুধু পরবর্তী টপিকে না, তোমরা জীববিজ্ঞান অথবা জীববিজ্ঞান রিলেটেড যা কিছুই পড়বে, যতদিন পড়বে, তোমাদের এই ভ্রূণ স্তরটা একদম খুব ভালো করে যদি মাথায় গেঁথে না যায় তাহলে তোমরা ভালো বুঝতে পারবে না। কাজে এটা তোমরা খুব ভালো করে বুঝে নাও, সেজন্যই আমি এখান থেকে আবার শুরু করছি। ভ্রূণ স্তর, যেটার ইংরেজি হচ্ছে জার্ম লেয়ার, এখান থেকে শুরু করব। তার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলে নেই। জীববিজ্ঞান ক্লাসে, বিশেষ করে জীববিজ্ঞান ক্লাস যখন তোমরা করবে, তোমরা অবশ্যই হাতের কাছে একটা খাতা, একটা কলম এবং খুব ভালো হয় যদি একটা পেন্সিল সাথে রাখতে পারো। এবং আমি যখন তোমাদের পড়াবো তোমরা চেষ্টা করবে খুব দ্রুত যেই কি পয়েন্টগুলো আমি পড়াচ্ছি সেগুলো হচ্ছে খুব দ্রুত খাতায় তুলে ফেলার জন্য চেষ্টা করবে। আর আমি যেসব চিত্র আঁকবো বা চিত্রের কথা তোমাদেরকে বলবো বা দেখাবো, বই থেকে দেখাই বা এঁকে দেখাই, চেষ্টা করবে খুব দ্রুত সেটা পেন্সিল দিয়ে খাতার মধ্যে এঁকে নেওয়ার জন্য। আর তোমাদেরকে পেন্সিলে খাতায় চিত্র আঁকার প্র্যাকটিসটা খুব ভালো করে করতে হবে, কেননা তোমরা জানো যে জীববিজ্ঞান মানেই হচ্ছে চিত্র। তোমাকে জীববিজ্ঞান খাতায় অবশ্যই প্রচুর পরিমাণ চিত্র আঁকতে হবে। তোমাকে যারা যত বেশি সুন্দর করে লেভেলিং সহ ক্লিয়ার করে চিত্র এঁকে দিতে পারবে প্রশ্নের সাথে, তার খাতার প্রেজেন্টেশনটা তত সুন্দর হবে, তার মার্কস তত বেশি উঠবে। কাজেই তোমাদেরকে চিত্র আঁকার প্র্যাকটিসটা এই ক্লাস থেকেই খুব ভালো করে রপ্ত করতে হবে। কাজেই তোমরা আমার সাথে চিত্রগুলো এঁকে নিবে আমি আশা করি। তাহলে আমরা চলে যাই ভ্রূণ স্তরে। ভ্রূণ স্তরটা কি? তোমরা জানো, যখন তোমরা মাতৃগর্ভে ছিলে তখন তোমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলে তার আগে তোমাদের প্রথমে ম্যাডাম গত ক্লাসে এটা তোমাদের খুব সুন্দর করে চিত্র এঁকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের ক্লিভেজ থেকে শুরু করে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা কীরকম ছিল। তো
গ্যাস্ট্রুলা দশাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসে, যেটা ম্যাডাম খুব ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সেই গ্যাস্ট্রুলা দশায় একটা ফাঁপা বলের মতো আকৃতি তৈরি হয়, ফাঁপা একটা বলের মতো আকৃতি তৈরি হয়, যেটা মরুলা দশায় হচ্ছে নিরেট বল, ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, নিরেট কোষে পূর্ণ একটা বল মরুলা। ব্লাস্টুলা হচ্ছে একস্তরী একটা দশা, আর গ্যাস্ট্রুলা দশাটা হচ্ছে হয় দ্বিস্তরী অথবা ত্রিস্তরী হয়ে থাকে। তাহলে গ্যাস্ট্রুলা দশাটা আমি আরেকবার আঁকি। এটা যদি গ্যাস্ট্রুলা দশা হয়ে থাকে, এখানে চারপাশে কি হয়, কোষগুলো আস্তে আস্তে ভিতর থেকে, যখন মরুলা দশায় ক্লিভেজ মরুলা দশা ছিল তখন তো নিরেট ছিল, আস্তে আস্তে চারদিকে চেপে যাচ্ছে ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলাতে গিয়ে চারদিকে হচ্ছে কোষগুলো অবস্থান করে। একটা গ্যালারির কথা চিন্তা করো, ফুটবল বা ক্রিকেট গ্যালারি, মাঝখানে ফাঁকা, চারপাশে হচ্ছে দর্শকরা বসে আছে। গ্যালারিটা যদি বলের মতো হতো, কোনো একটা বলের মতো, তাহলে চারদিকে হচ্ছে দর্শকরা বসে থাকতো, মাঝখানে ফাঁকা। অর্থাৎ এই যে ফাঁকা বলের মতো আকৃতিটা, সেটার নামই হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। এটা ভ্রূণ গঠনেরও আগের দশা। তাহলে এই গ্যাস্ট্রুলা দশাতে দ্বিস্তরী হবে অথবা ত্রিস্তরী হবে। তাহলে এই যে বাইরের দিকে একটা স্তর হয়েছে, এগুলো প্রত্যেকটা কোষ, এবং এই বাইরের দিকের স্তরের নাম হচ্ছে একটোডার্ম। একটোডার্ম স্তর। ভিতরের দিকে আরেকটা স্তর হবে, এটাও ম্যাডাম তোমাদেরকে বলেছেন গত ক্লাসে, যে তুমি যদি ফুটবলটা যদি ভিতর দিকে চাপ দাও, অনেক সময় লিক করে বাতাস বের হয়ে যায় না, তখন যদি চাপ দাও তাহলে ভিতরের দিকে আস্তে 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 ঢুকে এটা হচ্ছে আবার একটা বলের মতো আকৃতি নিল, এবং ভিতরের দিকে তাহলে আরেকটা স্তরের সৃষ্টি হবে, এবং সেই স্তরের নাম হচ্ছে, ধরো এটা হচ্ছে সেই স্তরটা, ভিতরের দিকের স্তরটা, এখানেও সবগুলো কোষ রয়েছে। তাহলে এই যে কোষ দিয়ে গঠিত আরেকটা ভিতরের স্তর, এটার নাম হচ্ছে এন্ডোডার্ম। তাহলে এখানে দুইটা স্তরের একটা দশা তৈরি হয়, গ্যাস্ট্রুলা দশা, যেখানে বাইরের স্তরের নাম একটোডার্ম এবং ভিতরের স্তরের নাম এন্ডোডার্ম। একটোডার্ম এবং এন্ডোডার্ম স্তর দিয়ে যে দ্বিস্তরী দশাটা তৈরি হয় গ্যাস্ট্রুলার, এই দশা যে প্রাণীতে থাকে ভ্রূণ অবস্থায়, সেই প্রাণী হচ্ছে দ্বিস্তরী প্রাণী। তাহলে ভ্রূণ স্তরের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে ভাগ করতে পারি দুই ভাগে, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলস। তাহলে দ্বিস্তরী প্রাণী কারা? যাদের ভ্রূণ স্তরে গ্যাস্ট্রুলা দশায় দুটি স্তর থাকবে, একটোডার্ম এবং এন্ডোডার্ম, আর মাঝখানে কোনো কোষীয় স্তর থাকবে না, কিন্তু অকোষীয় জেলির মতো কিছু পদার্থ থাকবে। কিছু পদার্থ থাকবে লিকুইড টাইপের, জেলি টাইপের, যাই বলো না কেন, সেই মাঝখানের যে অকোষীয় লিকুইড টাইপের বা জেলি টাইপের পদার্থগুলো, সেটার সেই স্তরের নাম হচ্ছে, এটা আসলে আলাদা কোনো স্তর নয়, এই পদার্থগুলো, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া বা মেসোহিল, যাই বলো না কেন। এটা হচ্ছে এই একটোডার্ম আর এন্ডোডার্মকে আঠার মতো আটকে রাখবে। তাহলে এই যে মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়ার এক পাশে হচ্ছে এন্ডোডার্ম ভিতরের দিকে, বাইরের দিকে একটোডার্ম, একটোডার্ম বাইরে, এন্ডোডার্ম ভিতরে। এটা মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে, একটোডার্ম লিখতে ক লাগে, ক প্রথমে আমরা বাইরে থেকে কোনো রুমের ভিতরে ঢুকি বা যে কোনো কিছু বাইরে থেকে প্রথমে ঢুকতে হয়, তাহলে ক হচ্ছে প্রথম, বাইরের স্তর একটোডার্ম। এন্ডোডার্ম লিখতে ন লাগে, ক এর অনেক পরে হচ্ছে ন, তাহলে এই ন যেহেতু পরে, তাহলে এন্ডোডার্ম হচ্ছে ভিতরের স্তর, এন্ডোডার্ম হচ্ছে ভিতরের স্তর। তাহলে দ্বিস্তরী প্রাণীতে বাইরের স্তর একটোডার্ম, ভিতরের স্তর এন্ডোডার্ম, আর একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে মেসোগ্লিয়া নামক অকোষীয় জেলির মতো পদার্থ থাকে।
আচ্ছা, তাহলে আমরা যদি দ্বিস্তরী কোনো প্রাণীর উদাহরণ দেখতে চাই তাহলে আমরা দেখব যে তোমরা নিশ্চয়ই হাইড্রার নাম শুনেছ এবং হাইড্রা সম্পর্কে তোমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আরও অনেক বেশি পড়বে, আরও অনেক কিছু আলাদা একটা চ্যাপ্টার আছে, কাজেই তোমরা হাইড্রা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে এই হাইড্রা অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, যাদের ভ্রূণস্তরের গ্যাস্ট্রুলা দশায় 2টি স্তর ছিল, একটোডার্ম এবং এন্ডোডার্ম। আর মেসোগ্লিয়া তো কোনো আলাদা স্তর নয়, এটা হচ্ছে জেলির মতো পদার্থ। মেসো মানে হচ্ছে মিডল, মাঝখানে। মেসোগ্লিয়া মিডলে, মাঝখানে থাকে, 2টি স্তরের মাঝখানে। আচ্ছা, তারপরে হচ্ছে ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলস। এটা যেহেতু ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী 2টি স্তর ছিল, তাহলে এখানে ট্রিপ্লোব্লাস্টিক অবশ্যই 3টা স্তর থাকবে। তাহলে এটাও আমরা আঁকি। যেসব প্রাণীর ভ্রূণীয় গ্যাস্ট্রুলা দশায়, এটা তো থাকবেই, বাইরের একটোডার্ম থাকবে, পুরোটা আমি আর রাখছি না, মাঝখানে ভিতরে এন্ডোডার্ম থাকবে এবং মাঝখানে এখানে আলাদা একটি স্তর থাকবে। এখানে অবশ্যই আলাদা একটা স্তর থাকবে, সেটার নাম হবে মেসোডার্ম। এই মাঝখানে আলাদা কোষীয় স্তর থাকবে এবং সেই কোষীয় স্তরের নাম হবে মেসোডার্ম। মেসোডার্ম, ওখানে ছিল মেসোগ্লিয়া, আর এটা আলাদা। ডার্ম মানে তো হচ্ছে স্তর বা স্কিন, ডার্মিস, ডার্মাটোলজি তোমরা শুনেছ। তাহলে ডার্ম যেখানে থাকবে সেটা অবশ্যই একটা স্তর, মেসোডার্ম মানে মাঝখানের স্তর, আর বাইরে তো অবশ্যই একটোডার্ম, ভিতরের স্তর হচ্ছে ডার্ম। তাহলে যে সকল প্রাণীতে ভ্রূণীয় গ্যাস্ট্রুলা দশায় একটোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝখানে আলাদা একটি কোষীয় স্তর মেসোডার্ম থাকবে, অর্থাৎ 3টি স্তর থাকবে, তারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলস। আশা করি দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি না হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আবারও পরবর্তী ক্লাসে প্রয়োজনে আবারও এটা বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে ত্রিস্তরী প্রাণীরা স্বাভাবিকভাবেই আরও একটু উন্নত, এবং এটা ছিল হচ্ছে নিডারিয়ার হাইড্রা। এবং এক্ষেত্রে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে করডাটা পর্যন্ত সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তাহলে তুমি এটার উদাহরণ হিসেবে কি বলতে পারো? ত্রিস্তরী প্রাণীর একটা উদাহরণ বলো তাহলে। মানুষ, ফিতাকৃমি, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, যে কোনো পর্বের যে কোনো প্রাণীকেই তুমি ত্রিস্তরী প্রাণীর উদাহরণ হিসেবে বলতে পারো। আমরা মানুষ, তাই আমি মানুষকেই লিখলাম এটার উদাহরণ হিসেবে। তাহলে ত্রিস্তরী প্রাণীর উদাহরণ হচ্ছে মানুষ। এখন আমরা যদি দ্বিস্তরী প্রাণী আর ত্রিস্তরী প্রাণীর পার্থক্যটা একটু চিন্তা করি, তাহলে এটা আমাদের কাছে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই চিন্তা করি ভ্রূণীয় কোষ স্তর। ভ্রূণীয় কোষ স্তর এখানে কি কি আছে? একটোডার্ম, এন্ডোডার্ম, 2টি স্তর আছে। আর ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে কি কি থাকে? ভ্রূণীয় কোষ স্তর, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। আচ্ছা, তারপরে হচ্ছে মেসোগ্লিয়ার কথা যদি আমি চিন্তা করি, এখানে কি মেসোগ্লিয়া আছে ত্রিস্তরী প্রাণীতে? নাই, কারণ এখানে হচ্ছে আলাদা স্তর আছে, মেসোডার্ম। তাহলে মেসোগ্লিয়া যদি আমি একটা পয়েন্ট হিসেবে নিই, দ্বিস্তরী প্রাণীতে মেসোগ্লিয়া আছে, ত্রিস্তরী প্রাণীতে মেসোগ্লিয়া নাই। 2টা গেল। তাহলে তারপর হচ্ছে ভ্রূণ স্তরের পরিণতি। এই যে একটোডার্ম আর এন্ডোডার্ম 2টি ভ্রূণ স্তর আছে, এই ভ্রূণ স্তর পরবর্তীতে কোনো ধরনের টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না। এই ভ্রূণ স্তরগুলো কোনো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারবে না, যেটা কিনা ত্রিস্তরী প্রাণীতে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম সবগুলো থেকেই আলাদা আলাদা টিস্যু, অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠিত হয়। স্বাভাবিকভাবেই এরা হচ্ছে উন্নত ধরনের প্রাণী, কাজেই এদের মধ্যে
অঙ্গতন্ত্র থাকবে অথবা অঙ্গ থাকবে অথবা টিস্যুতন্ত্র থাকবে, যেটা কিনা এই অপেক্ষাকৃত কম উন্নত অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে নেমাটোসিস্ট। হাইড্রার ক্ষেত্রে নেমাটোসিস্ট খুবই একটা মজার একটা বিষয়, যেটা তোমরা হাইড্রা পড়ার সময় জানতে পারবে। এই নেমাটোসিস্ট দিয়ে তারা আত্মরক্ষা সহ আরও নানা ধরনের কাজ করে থাকে। এই নেমাটোসিস্ট দ্বিস্তরী প্রাণীতে আছে, ত্রিস্তরী প্রাণীতে নেই। কেননা ত্রিস্তরী প্রাণীর যেহেতু আলাদা অঙ্গ এবং অঙ্গতন্ত্র আছে, এদের নেমাটোসিস্টের আসলে দরকার হয় না। এদের যেহেতু অঙ্গতন্ত্র নেই, কাজেই ওরকম স্পেশালাইজড কিছু দেহের পার্ট থাকে নেমাটোসিস্টের মতো, যেটা দিয়ে ওরা সেই অঙ্গের কাজগুলো পরিচালনা করে। আচ্ছা, ঠিক সেরকমই আরেকটা হচ্ছে পলিপ এবং মেডুসা দশা। তোমরা যখন পর্বগুলো সম্পর্কে পড়বে তখন দেখবে জেলিফিশ, তারপর হচ্ছে অরেলিয়া নামে একটা প্রাণী আছে, অবিলিয়া নামের প্রাণী আছে, এরা কলোনি করে থাকে। এরা হচ্ছে পলিপ এবং মেডুসা এরকম কিছু ছোট 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 দশা সৃষ্টি হয়, যারা এক একটা হচ্ছে এক এক ধরনের কাজ করে। কেউ হয়তো খাদ্য গ্রহণের কাজটা করে, কেউ হয়তো চলনের কাজটা করে, কেউ আত্মরক্ষার কাজটা করে। এভাবে এদের মধ্যে পলিপ নামক একটা দশা, মেডুসা নামক একটা দশার সৃষ্টি হয়, যেটা কিনা ত্রিস্তরী প্রাণীতে হয় না, কারণ এটাও এদের দরকার হয় না, কারণ এদের আলাদা অঙ্গ এবং অঙ্গতন্ত্র আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেহ গহ্বর। এখানে দ্বিস্তরী প্রাণীতে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন থাকে, আর ত্রিস্তরী প্রাণীতে সিলোম থাকে। এটা হচ্ছে আমরা পরবর্তী আরেকটু পরে পড়ব। সিলোম সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো, কারণ ওটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সিলোম কেবলমাত্র ত্রিস্তরী প্রাণীতেই থাকে, দ্বিস্তরী প্রাণীতে থাকে না। তাহলে সেই কাজটা এখানে কিভাবে হয় দ্বিস্তরী প্রাণীতে? এদের কাজগুলো হয় সিলেন্টেরনের মাধ্যমে, কিংবা যে গহ্বর থাকে দেহের ভিতরে সেই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের মাধ্যমে। তাহলে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই দুইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, না হলে অবশ্যই জানাবে। আচ্ছা, তাহলে ভ্রূণ স্তরের পরে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যেই ভিত্তি হিসেবে যে ভিত্তিটাকে নিতে পারি সেটা হচ্ছে প্রতিসাম্যতা। আমাদের পরবর্তী ভিত্তি হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি। তোমরা অবশ্যই বাংলা এবং ইংরেজি দুটো টার্মই মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, সিমেট্রি হচ্ছে, তোমরা নিশ্চয়ই মিরর ইমেজ সম্পর্কে জানো। তুমি যখন আয়নায় তোমাকে দেখো, হুবহু ঠিক তোমার মতো দেখতে, তুমি সদৃশ একটা অবয়ব দেখতে পাও। তাহলে তুমি যদি কোনো প্রাণীকে কেটে দুই ভাগে বিভক্ত করো বা একাধিক ভাগে বিভক্ত করো এবং সেগুলো প্রত্যেকটা মিরর ইমেজের মতো সদৃশ অংশে পরিণত হয়, তাহলে সেই যে অবস্থাটা সেটাকে বলা হয় প্রতিসাম্য। বইয়ের ভাষায় যদি বলতে চাই, প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। অর্থাৎ তুমি কোনো প্রাণীকে একবার কেটে দুইটা ভাগে ভাগ করলে দুইটা ভাগ যদি সমান এবং সদৃশ হয়, একই রকম দেখতে হয়, মিরর ইমেজ হয়, তাহলে সেই প্রাণী হচ্ছে প্রতিসম প্রাণী। আর যদি কোনো প্রাণীকে এইভাবে ভাগ করতে না পারো, তাহলে সেটা হচ্ছে অপ্রতিসম প্রাণী। আচ্ছা, এখন এই যে প্রতিসাম্য, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন টাইপের প্রতিসাম্যতা দেখা যায়। প্রথমে আমরা যদি চিন্তা করি গোলীয় প্রতিসাম্যর কথা, গোলীয় প্রতিসাম্য যেসব প্রাণীতে গোলীয় প্রতিসাম্য দেখা যায়, সেসব প্রাণীতে কি হয়? এরা হচ্ছে গোলাকার হয়ে থাকে, গোলাকার টাইপের প্রাণী। যেমন ধরো ভলভক্স একটা প্রাণী আছে, এটা হচ্ছে আণুবীক্ষণিক হয়ে থাকে, এটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়, এরকম গোলাকার টাইপের থাকে। এখন এই প্রাণীটাকে তুমি অবশ্যই কেন্দ্র বরাবর কাটতে হবে। কেন্দ্র দিয়ে তুমি যদি এভাবে কাটো, সমান সদৃশ দুইটা অংশে ভাগ করতে পারবে।
কাটলেও সদৃশ দুইটা অংশে ভাগ করতে পারবে। এভাবে কাটো, এভাবে কাটো, ওইভাবে কাটো, কেন্দ্র বরাবর যেভাবেই তুমি কাটো না কেন এটাকে তুমি দুইটা সদৃশ অংশে ভাগ করতে পারবে। তাহলে যেই গোলাকার প্রাণীটাকে বা যে ধরনের প্রাণীকে তুমি যে কোনো দিক থেকে কেন্দ্র বরাবর কেটে সদৃশ দুটি অংশে ভাগ করতে পারবে সেই প্রাণীটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা সমৃদ্ধ প্রাণী। মানে সেই প্রাণীটা হচ্ছে গোলীয় প্রতিসম প্রাণী। উদাহরণ হচ্ছে ভলবক্স। তারপর অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যর ক্ষেত্রে আগে আমি উদাহরণটা বলে নিচ্ছি। একটু আগে যেটা বললাম হাইড্রার কথা, হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসম প্রাণী। হাইড্রার দেহটা থাকে হচ্ছে এই টাইপের, এরকম একটা দেহ, এটার উপরে কতগুলো কর্ষিকার মতো থাকে এরকম। তো এই প্রাণীটাকে তুমি যদি এরকম মাঝ বরাবর কাটো তাহলে কিন্তু দুই পাশে সমান সমান দুটি অংশে তুমি ভাগ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে যদি তোমাকে দেখতে হবে কোনোভাবে তুমি এটাকে প্রতিসম অংশে ভাগ করতে পারো কি না। তুমি যদি লম্ব অক্ষ বরাবর কাটো তাহলে দুপাশ থেকে এটা সমান দুটি অংশে ভাগ করা যাবে। লম্ব অক্ষ বরাবর কেটে একটা হাইড্রাকে তুমি সমান দুটি অংশে ভাগ করতে পারবে। এখন তুমি এটাকে এভাবে কাটলেও সমান দুটি অংশে ভাগ হবে, প্রাণীটাকে এভাবে কাটলেও সমান দুটি অংশে ভাগ হবে, এভাবে কাটলেও হবে, এভাবে কাটলেও হবে। তুমি লম্ব অক্ষ বরাবর তুমি যেভাবেই ওকে কাটো না কেন তুমি সমান দুটি অংশে কিন্তু ভাগ করতে পারবে। তাহলে এই যে লম্ব অক্ষ বরাবর কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুটি অংশে ভাগ করতে পারছো, এই প্রতিসাম্যটাই হচ্ছে অরীয় প্রতিসাম্য। এটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন ধরো আচ্ছা আমি তো বলেই দিলাম হাইড্রা, আরও কিছু প্রাণীর নাম তোমরা বইতে পাবে, জেলিফিশ, সি অ্যানিমন, এরকম কিছু প্রাণী আছে যাদেরকে তুমি লম্ব অক্ষ বরাবর কেটে সমান সদৃশ দুটি অংশে ভাগ করতে পারবে। এরা হচ্ছে অরীয় প্রতিসম। আর এর মধ্যে অরীয় প্রতিসমর মধ্যে একটা স্পেশালাইজড টাইপ আছে, এটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। অর্থাৎ দ্বি অরীয় প্রতিসাম্য মানে কি, দ্বি মানে দুইবার কেটে যদি তুমি কোনো প্রাণীকে সমান অংশে ভাগ করতে পারো সেটা হচ্ছে মানে সদৃশ অংশে ভাগ করতে পারো সেটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসম প্রাণী। যেমন ধরো আমি যদি টিনোফোরার একটা প্রাণী দেখি, এরকম টাইপের থাকে প্রাণীগুলো, এরকম দুইটা কর্ষিকার মতো থাকে। এই প্রাণীটাকে তুমি লম্ব অক্ষ বরাবর যদি কাটো সমান দুটি অংশে ভাগ করতে পারবে। এখন এ বরাবর পারবে না, অরীয় প্রতিসমকে এভাবে পারা যায় না, লম্ব অক্ষ বরাবর কাটতে হবে। তাহলে লম্ব অক্ষ বরাবর কেটে এভাবে তুমি সমান দুটি অংশে ভাগ করতে পারছো। অর্থাৎ এভাবে একবার কেটে সমান দুটি অংশে ভাগ করতে পারছো। আবার এইভাবে একবার কাটলেও তুমি যদি এই কর্ষিকাগুলো বরাবর কাটো, এইভাবে যদি কেটে নাও তাহলে কর্ষিকার অর্ধেক যাবে এই পার্টে, অর্ধেক যাবে এই পার্টে, দুইটা কর্ষিকারই এদিক থেকে অর্ধেক অর্ধেক থাকবে। তার মানে তুমি সমান দুটি অংশে সদৃশ অর্থাৎ মিরর ইমেজ তৈরি হয় এরকম দুইটি অংশে তুমি ভাগ করতে পারবে। একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এটার সাথে ঠিক সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এইভাবে কাটো, এই দুইবার কেটে তুমি সমান চারটা অংশে ভাগ করতে পারবে। অর্থাৎ যেই প্রাণীর ক্ষেত্রে যেসব প্রাণীকে তুমি দুইবার কেটে সমকোণে দুইবার কেটে সমান চারটি অংশে ভাগ করতে পারবে, দুইবার কেটে সমান অংশে ভাগ করা যায় বলে এই প্রাণী দ্বি অরীয় প্রতিসম প্রাণী। তাহলে এই প্রাণীর প্রতিসাম্য হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্যতা। এটার উদাহরণ হচ্ছে সিওলোপ্লানা। এটা টিনোফোরার একটা প্রাণী। এই প্রাণীটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য, অর্থাৎ দুইবার কেটে সমান দুটি অংশে ভাগ করতে পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা তোমরা সবাই জানো, মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানুষ সহ আরও আশেপাশে যেসব প্রাণী তোমরা দেখো সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, তোমরা ইংলিশটাও মনে রাখবে, দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, আর দ্বি অরীয় প্রতিসাম্য হচ্ছে বাই রেডিয়াল সিমেট্রি। অরীয় প্রতিসাম্য হচ্ছে
রেডিয়াল সিমেট্রি, আর গোলীয় প্রতিসাম্য হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইল্যাটারাল সিমেট্রির ক্ষেত্রে কি হয়, তুমি যে প্রাণীকে একবার কেটে তার দুটি পাশ সদৃশ পেতে পারো, অর্থাৎ কোনো প্রাণীকে একবার কেটে দুটি সদৃশ অংশে বিভক্ত করতে পারো, যে প্রাণীকে দুটি সমান দেখতে অংশ পাওয়া যায় যে প্রাণীকে, সেই প্রাণী হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। উদাহরণ হচ্ছে মানুষ, ব্যাঙ, গরু, ছাগল সব। তাহলে এটার উদাহরণ হচ্ছে মানুষ, দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর সবশেষে আমরা পড়ব অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি। কোনো শব্দের আগে যদি আমরা এ যোগ করি তাহলে সেই শব্দটার বিপরীত অর্থ বোঝায়। যেমন সিমেট্রি হচ্ছে প্রতিসাম্য, এ যদি আমরা যোগ করে দিই আগে, অ্যাসিমেট্রি হচ্ছে অপ্রতিসাম্য, অর্থাৎ যেটা প্রতিসম নয়। তার মানে কোনো প্রাণীকে যদি তুমি যেদিক থেকে যেভাবেই কাটো না কেন কোনোভাবেই দুটি সদৃশ সমান অংশে ভাগ করতে পারবে না, সেই প্রাণী হচ্ছে অপ্রতিসম প্রাণী। এটার উদাহরণ কি তোমরা বলো, কেউ উদাহরণ কি হতে পারে? অপ্রতিসম প্রাণী হচ্ছে শামুক, পাইলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। স্পঞ্জ, শামুক, এসব প্রাণীরা হচ্ছে অপ্রতিসম প্রাণী, অর্থাৎ এরা অপ্রতিসাম্য প্রদর্শন করে। এদেরকে কোনোভাবেই কোনো দিক থেকে কেটে তুমি দুটি সমান অংশে ভাগ করতে পারবে না, এরা হচ্ছে অপ্রতিসম প্রাণী। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে প্রতিসাম্য আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ, না বুঝতে পারলেও জানাবে, আর কোনো প্রশ্ন থাকলেও জানাবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের খণ্ডকায়ন। খণ্ডকায়ন বা মেটামেরিজম বা সেগমেন্টেশন। খণ্ডকায়ন, মেটামেরিজম একই কথা। তোমরা একটা কেঁচো অথবা জোকের কথা চিন্তা করো। কেঁচো হচ্ছে তোমরা জানো অ্যানিলিডা পর্বের প্রাণী। অ্যানিলিডা নামটা এসেছে অ্যানুলাস থেকে। অ্যানুলাস মানে হচ্ছে আংটির মতো। তুমি যদি অনেকগুলো আংটিকে একটার পর একটা করে সাজাও, অনেক লম্বা একটা গঠন দাও, তাহলে সেটা দেখতে হবে একটা কেঁচো বা জোকের দেহের মতো। অর্থাৎ একটা কেঁচোর দেহ হচ্ছে অনেকগুলো ছোট 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 খণ্ডে আমরা ভাগ করতে পারি। আংটির মতো অনেকগুলো খণ্ড দিয়ে কেঁচো বা জোক বা এই টাইপের প্রাণীগুলোর দেহটা গঠিত। তাহলে এই যে প্রতিটা অংশ, প্রতিটা খণ্ড, এই ছোট ছোট খণ্ডগুলো দিয়েই পুরা দেহটা গঠিত হলো, এটাই হচ্ছে খণ্ডকায়ন। এবং এই যে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেকটা মানে খণ্ড, যে প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মেটামেয়ার বা সোমাইট বা খণ্ডক বা সেগমেন্ট, যাই বলো না কেন। এই খণ্ডকায়নের ভিত্তিতে আবার আমরা প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, সমখণ্ডকায়ন বিশিষ্ট, আরেকটা হচ্ছে অসমখণ্ডকায়ন বিশিষ্ট। আমি আশা করব তোমরা সবাই খাতায় এই পয়েন্টগুলো অবশ্যই লিখে ফেলবে। লিখে ফেললে এটা তোমাদের মাথায় গেঁথে যাবে। খণ্ডকায়ন লিখে সমখণ্ডকায়ন বিশিষ্ট, অসমখণ্ডকায়ন বিশিষ্ট সবগুলো লিখে ফেলো। আচ্ছা, তাহলে সমখণ্ডকায়ন বিশিষ্ট আমরা সহজেই বুঝতে পারছি কেঁচোর দেহ থেকে। এখানে প্রত্যেকটা খণ্ড হচ্ছে সমান, তাহলে এরা হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। আর যে প্রাণীর দেহে প্রত্যেকটা খণ্ড সমান হবে না তারা হচ্ছে অসমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। এখানে উদাহরণ তাহলে কেঁচো।
আর অসম খণ্ডকায়ন বিশিষ্ট প্রাণীর উদাহরণ হচ্ছে তাহলে পতঙ্গ। পতঙ্গের দেহ তোমরা চিন্তা করো, সেখানে কিন্তু সবগুলো খণ্ড সমান থাকে না। আর এটা হচ্ছে কেঁচো। তাহলে খণ্ডকায়ন আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে অঞ্চলায়ন। এই অঞ্চলায়ন খণ্ডকায়নের মতোই একটা ব্যাপার, জাস্ট একটু বড় পরিসরে। অঞ্চলায়নের ইংরেজি হচ্ছে ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন এক্ষেত্রে কি হয়, কয়েকটা ছোট ছোট খণ্ড মিলে একটা অঞ্চল বা ট্যাগমা গঠন করে। তোমাদের বই থেকে যদি আমি দেখাই, তোমাদের বইয়ে এই চিত্রটা দেখো। এখানে দেখো 3টা অঞ্চলে বিভক্ত। ঘাসফড়িংয়ের দেহটা 3টা অঞ্চলে বিভক্ত, মাথা, বক্ষ আর হচ্ছে উদর। এই 3টা অঞ্চলে বিভক্ত। উদরটা তোমরা দেখতেই পাচ্ছ, ছোট 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 কতগুলো খণ্ডকে, খণ্ডকগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে এই ছোট ছোট কতগুলো খণ্ডক নিয়ে গঠিত হচ্ছে একটা অঞ্চল। তাহলে অঞ্চলায়ন হচ্ছে কতগুলো ছোট ছোট খণ্ড নিয়ে একটা অঞ্চল গঠিত হয় এবং কয়েকটি অঞ্চলে একটা প্রাণীর দেহ বিভক্ত থাকে। আচ্ছা, এবং প্রত্যেকটা অঞ্চলের নাম হচ্ছে আমরা বলি ট্যাগমা। তারপরে প্রান্তিকতা। প্রান্তিকতা বা পোলারিটি, এটাও শ্রেণীবিন্যাসের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রান্তিকতা বা পোলারিটি। আচ্ছা, এখন দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর ক্ষেত্রে আমরা প্রান্ত যদি চিন্তা করি, যেদিকে মুখ থাকে সেটাকে আমরা ধরি মাথা, যে কোনো প্রাণীর ক্ষেত্রে, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর ক্ষেত্রে। আর তার ঠিক অপোজিট দিকটায় যেখানে পায়ু থাকে, সেটা বা পায়ু বা লেজ থাকে, সেটাকে আমরা সাধারণত শেষ প্রান্ত হিসেবে চিন্তা করি। এখন আমরা জীববিজ্ঞানের বিভিন্ন পড়া যখন পড়ব বা প্র্যাকটিক্যাল ক্লাস যখন করব, তখন তোমাকে আমি অনেক ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে সম্মুখ প্রান্ত দেখো, বা এটার পশ্চাৎ প্রান্ত, অঙ্কীয় প্রান্ত, এই দিকগুলো দেখো। এটা তোমরা কিভাবে বুঝবে? এটার জন্য আমি তোমাদেরকে বইয়ের একটা চিত্র দেখাচ্ছি। এই চিত্রটা দেখো। এখানে দেখো একটা প্রাণী। এই প্রাণীর এটা হচ্ছে সম্মুখ প্রান্ত, এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত, এটা তোমরা এমনিতেই জানো। পৃষ্ঠীয় প্রান্ত পিঠের দিক, অঙ্কীয় প্রান্ত নিচের দিক, পার্শ্বীয় প্রান্ত হচ্ছে ওর এই পাশে এবং ওই পাশের দিক। পার্শ্বীয় প্রান্ত হচ্ছে এর এই পাশে এবং ওই পাশের দিক। তাহলে আশা করি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে বলা হবে এটার পার্শ্বীয় প্রান্তে এইরকম থাকে বা ওটার অঙ্কীয় প্রান্তে এরকম থাকে, তোমরা বুঝতে পারবে। তারপরে পরবর্তী ভিত্তি, শ্রেণী বিন্যাসের ভিত্তি, তল বা প্লেন। এই প্লেন বা তলও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানের পড়ার ক্ষেত্রে। যেমন ধরো আমি তোমাকে জীববিজ্ঞান ক্লাসে মনে করো ব্যবহারিক ক্লাসে আমি তোমাকে বললাম, একটা প্রাণী দিয়ে বললাম তুমি প্রাণীটাকে মধ্যরেখীয় তল বরাবর কাটো, অথবা তোমাকে বললাম যে তুমি এটাকে সম্মুখ তল বরাবর কাটো, বা তুমি প্রাণীটাকে তুমি অনুপ্রস্থ তল বরাবর এটাকে ব্যবচ্ছেদ করো। তখন তোমাকে জানতে হবে মধ্যরেখীয় তল কোনটা, অনুপ্রস্থ তল কোনটা, সম্মুখ তল কোনটা, নাহলে তুমি কিভাবে কাটবে? আবারও আমি সেই বইয়ের চিত্রটাই দেখাচ্ছি। তোমাকে যদি আমি বলি তুমি প্রাণীটাকে মধ্যরেখীয় তল বরাবর কাটো, তাহলে তুমি মনে করো এই প্রাণীটাকে তুমি এইভাবে কাটবে। তুমি এটাকে
এটা তো এইভাবে এইভাবে লম্বাভাবে আছে, মাঝ বরাবর প্রাণীটাকে এইভাবে কাটবে, তাহলে এটা হচ্ছে মধ্যরেখীয় তল। তারপরে হচ্ছে সম্মুখ তল। সম্মুখ তল বরাবর বললে তুমি এটার মুখ থেকে পায়ু পর্যন্ত এর ভিতর দিয়ে এইভাবে কাটতে হবে, অর্থাৎ ভূমির সাথে সমান্তরালভাবে এইভাবে কাটবে। এটা হচ্ছে সম্মুখ তল বরাবর। আর যদি বলি অনুপ্রস্থ তল, তাহলে তোমাকে প্রাণীর প্রস্থ বরাবর এইভাবে কাটতে হবে। এটা হচ্ছে অনুপ্রস্থ তল বরাবর, এটা অনুপ্রস্থ তল। আবারও বলছি, এটা অনুপ্রস্থ তল, এটা হচ্ছে সম্মুখ তল, আর এটা হচ্ছে এইভাবে হচ্ছে মধ্য রেখীয় তল। আশা করি বুঝতে পেরেছ। না পারলেও জানাবে, আবারও বুঝিয়ে দেয়া হবে। আচ্ছা, তারপরে আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিত্তি, শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিত্তি, সেটা হচ্ছে সিলোম। এই সিলোম তোমার জীববিজ্ঞান পড়তে গিয়ে সব সময় কাজে লাগবে, সব সময় প্রয়োজন হবে। তোমরা যখন ছোটবেলায় ছোট ক্লাসে পড়তে, তোমরা সরেও সরেয়া ক খ পড়েছ, এখন তোমাদের আর ওগুলো পড়ার দরকার হয় না, কিন্তু সারা জীবন পড়াশোনার ক্ষেত্রে তোমার সরেও সরেয়া ক খ কাজে লাগে, প্রয়োজন পড়ে। এই সিলোম হচ্ছে তোমার জীববিজ্ঞানের সরেও সরেয়া ক খ, অর্থাৎ এই সিলোম তোমার সারা জীবন কাজে লাগবে জীববিজ্ঞান পড়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা দেখি এই সিলোম কি। সিল কথাটার অর্থ হচ্ছে গর্ত বা গহ্বর। তো এই গহ্বরটা এখানে হচ্ছে একটা স্পেশালাইজড গহ্বর। স্পেশালাইজড একটা গহ্বরের কথা আমরা বলছি এই সিলোমকে, কেন? কারণ এটার সংজ্ঞা হচ্ছে, সিলোম হচ্ছে সেই গহ্বর যেটা মেসোডার্মাল স্তর থেকে উদ্ভূত মেসোডার্মাল কোষ দিয়ে নির্মিত একটা পর্দা দিয়ে এই গহ্বরটা আবৃত থাকবে। সেই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। আমি যদি এখানে আমি তোমাকে চিত্র এঁকেই দেখাচ্ছি। মনে করো, ধরো আমি একটা কেঁচোকে মাঝখান থেকে কেটে নিলাম, একটা কেঁচোর মাঝখান থেকে কেটে নিলাম। এটা হচ্ছে এটার দেহটা, দেহের চারদিকে হচ্ছে এদিকে এক্টোডার্ম, বাইরের স্তরটা আমরা জানি যে এক্টোডার্ম, আর ভিতরের দিকে থাকে হচ্ছে কি থাকে, এন্ডোডার্ম। তাহলে ভিতরের স্তরটা হচ্ছে, এটা অবশ্যই কোষ সবগুলো, এটা হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝখানে অবশ্যই মেসোডার্ম আছে। এখন এই মেসোডার্ম স্তর থেকে এই পর্দাটা তৈরি হয়েছে। পর্দাটা তৈরি হয়ে এই যে ভিতরে গহ্বরটা আছে, এখানে হচ্ছে ভিতরে এটা যদি গহ্বর হয়ে থাকে, এই গহ্বরটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে একটা, যে পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। আচ্ছা, বই থেকে যদি তোমরা দেখো, ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে যে স্তরটা ছিল, সেই মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর, তার মানে এই গহ্বরটা অবশ্যই মেসোডার্ম স্তরে সৃষ্টি হবে। মেসোডার্ম স্তর থেকে একটা ফাঁকা অংশ, যেটাকে আমরা গহ্বর বলছি, সেই গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত, সেই মেসোডার্মের কোষ দিয়ে নির্মিত একটা পর্দা দিয়ে মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে। ঝিল্লি মানে হচ্ছে পর্দা। তাহলে আমি ভিতরের আমি পেরিটোনিয়াম পর্দাটাকে অন্য কালিতে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে সেই পেরিটোনিয়াম পর্দা, যেটা চারদিক থেকে এই গহ্বরটাকে ঘিরে রেখেছে। তাহলে কি দাঁড়ালো, যে সিলোম হচ্ছে সেই গহ্বর যেটা
মেসোডার্মাল স্তর থেকে সৃষ্ট, মেসোডার্মাল কোষে নির্মিত, পেরিটোনিয়াম পর্দা দিয়ে চারদিক থেকে আবৃত থাকবে। তাহলে আবারও বলছি, ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কি হবে? মেসোডার্মাল স্তর থেকে সৃষ্ট, মেসোডার্মাল কোষে নির্মিত যে পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে যেই গহ্বরটা, সেটাই হচ্ছে সিলোম। এখন এই সিলোমের ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে 3 ভাগে ভাগ করতে পারি। সিলোমের ভিত্তিতে প্রাণী জগৎকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। অ্যাসিলোমেট, আমি আগেই বলেছি কতগুলো শব্দে এ যুক্ত হলে সেটার উল্টো অর্থ, সিলোমেটের আগে এ থাকা মানে হচ্ছে ওটা সিলোমবিহীন। তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে প্রাণী, যে প্রাণীতে সিলোম নাই সেটাই সিলোমবিহীন। আচ্ছা, এটার উদাহরণ হিসেবে যদি আমরা বলি, অ্যাসিলোমেট প্রাণী হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এইসব প্রাণীরা থাকে। তোমাদের বইতে উদাহরণ হিসেবে চিত্র দেয়া আছে চ্যাপ্টা কৃমির। চ্যাপ্টা কৃমির দেহে হচ্ছে মাঝখানে এরকম কোনো দেহগহ্বর থাকে না। তাহলে কি থাকে? এখানে থাকে হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা নামে কিছু কোষে পূর্ণ থাকে। এই জায়গাটা স্পঞ্জি প্যারেনকাইমা নামে কিছু কোষে পূর্ণ থাকে। এই স্পঞ্জি প্যারেনকাইমাও কিন্তু এখানে ফাঁকা জায়গা না থেকে এখানে স্পঞ্জি প্যারেনকাইমা কোষে এটা হচ্ছে পূর্ণ থাকে। আর এটার উদাহরণ হিসেবে আমি বলেছি পরিফেরা পর্বের প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী এবং প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। আমি এটাকে ফিতাকৃমি লিখে দিচ্ছি যেন তোমাদের সহজে মনে থাকে। ফিতাকৃমি হচ্ছে অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন প্রাণীর উদাহরণ। তারপর অ্যাসিলোমেটের পরে হচ্ছে আরও একটা ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে সিউডোসিলোমেট। সিউডো মানে হচ্ছে, এটার ইংরেজি বানানটা হচ্ছে এরকম, সিউডোসিলোমেট। সিউডো অর্থ হচ্ছে অপ্রকৃত বা নকল বা ভুয়া কিছু। তাহলে এটাকে আমরা বলবো অপ্রকৃত, প্রকৃত নয় যেটা, মানে এখানে সিলোম নাই কিন্তু কিছু একটা আছে যেটা হচ্ছে অপ্রকৃত সিলোম। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এই ফাঁকা স্থানটা ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষ স্তর থাকে, কিন্তু এখানে কোষ স্তর থাকবে কিন্তু সেটা পেরিটোনিয়াম পর্দা নয়। এখানে যে স্তরটা থাকে সেটা পেরিটোনিয়াম পর্দা না, এখানে হচ্ছে কিছু কোষ স্তর থাকে। এটা হচ্ছে ব্লাস্টোসিলকে সম্পূর্ণভাবে বেষ্টন করে থাকে না, যে জন্য এটাকে আমরা ব্লাস্টোসিল বলবো, সেক্ষেত্রে আমরা সিলোম বলবো না। তাহলে এই যে অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী, এরা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী হতে পারে। যেমন হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী গোলকৃমি। গোলকৃমির যদি তোমরা ব্যবচ্ছেদ চিন্তা করো, এখানে এক্টোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে, কিন্তু এই যে পেরিটোনিয়াম পর্দা দিয়ে পুরোটা আবৃত, এটা থাকবে না। এখানে একটা কোষ স্তর থাকবে, এই চারদিকে একটা কোষ স্তর থাকবে, কিন্তু ভিতরের গহ্বরটাকে সম্পূর্ণভাবে, যেমন এখানেও আছে, এন্ডোডার্মের চারদিকেও আছে, এরকম সম্পূর্ণভাবে এটাকে আবৃত করে রাখবে না, যার কারণে এটা হচ্ছে সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী। এবং এটার উদাহরণ হিসাবে আমি বললাম নেমাটোডা পর্বের যে কোনো প্রাণী। এখানে আমি লিখে দিতে পারি গোলকৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, তোমরা নিশ্চয়ই পড়েছো বা পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউসিলোমেট। তার মানে সিলোমের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। এরাই হচ্ছে প্রকৃত সিলোমধারী প্রাণী, মানে এরা হচ্ছে সিলোমেট প্রাণী,
প্রকৃত সিলোমেট এটার চিত্র হবে ঠিক এরকম। এর ভিতরে হচ্ছে যে দেহ গহ্বরটা সেটা এই পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে, যে পেরিটোনিয়াম পর্দাটা হচ্ছে মেসোডার্ম থেকে উদ্ভূত মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি হয়। তাহলে এই পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে যেই প্রাণীর দেহের গহ্বরটা, ভিতরের গহ্বরটা আবৃত থাকবে সম্পূর্ণভাবে, তারাই হচ্ছে ইউসিলোমেট প্রাণী। এরা হচ্ছে মলাস্কা থেকে শুরু করে মানুষ পর্যন্ত, মানে হচ্ছে করডাটা পর্যন্ত সবাই হচ্ছে এই ইউসিলোমেট প্রাণী। এটাও আমি তোমাদেরকে একটু বই থেকে দেখাচ্ছি চিত্রটা। দেখো, দেখো অ্যাসিলোমেট প্রাণী হচ্ছে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমিটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে নিই দেখা যাবে ঠিক এরকম। ঠিক আছে, এখানে মেসোডার্মাল অঙ্গ দেখা যাচ্ছে, প্যারেনকাইমা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ধরনের দেহ গহ্বর আমরা দেখতে পাচ্ছি না। দেহ গহ্বরটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ। তাহলে এদের সিলোম নাই, এরা হচ্ছে অ্যাসিলোমেট। সিডোসিলোমেট কি হবে? সিডোসিলোমেটের ক্ষেত্রে দেখো বাইরের দিকে শুধু এদিকে একটা স্তর দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের যে গহ্বরটা সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু আবৃত করে নেই। যেমন গোলকৃমিটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে নিই তাহলে কেমন দেখা যাচ্ছে? গোলকৃমির ঠিক এরকম দেহ গহ্বরটা চারদিক থেকে আবৃত নেই। তাহলে এটা হচ্ছে সিডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। একইভাবে ইউসিলোমেট যদি দেখো, কেঁচোকে যদি আমরা মাঝখান থেকে কেটে নিই এরকম দেখা যাবে। ভিতরের যে গহ্বরটা আছে সেটা হচ্ছে এই যে লাল রঙের পর্দাটা দিয়ে আবৃত। তাহলে এই ভিতরের দেহ গহ্বরটা হচ্ছে সিলোম, কেননা এটা মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে, পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। আচ্ছা, তাহলে সিলোম আছে কি নেই, কীরকম আছে, এটার উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে 3 ভাগে ভাগ করলাম, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। আরও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই যে সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হয়েছে এটার উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইজোসিলাস সিলোম, আরেকটা হচ্ছে অ্যান্টেরোসিলাস সিলোম। তার মানে সিলোমের উপর ভিত্তি করে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইজোসিলাস সিলোম, আরেকটা হচ্ছে অ্যান্টেরোসিলাস সিলোম। তাহলে সিলোম কিভাবে তৈরি হচ্ছে এটার উপরেও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কিভাবে? যখন ভ্রূণীয় নিরেট মেসোডার্মাল টিস্যুর ভিতরে বিভাজন সৃষ্টি হবে, তখন যদি একটা কোনো ফাটল সৃষ্টি হয় এবং সেই ফাটল থেকে যদি দেহগহ্বর সৃষ্টি হয় সেটা হচ্ছে সাইজোসিলাস সিলোম। আর যদি ফাটল সৃষ্টি না হয়ে ভ্রূণীয় আর্কেন্টেরনের প্রাচীরে মেসোডার্মাল থলি সৃষ্টি হয়, সেই মেসোডার্মাল থলি থেকে যদি এই দেহগহ্বরটা তৈরি হয় তাহলে সেটা সিলোমটা যদি তৈরি হয় তাহলে সেই সিলোম হচ্ছে অ্যান্টেরোসিলাস সিলোম। আচ্ছা, আমাদের সময় শেষ দিকে, আমাদের পড়াও প্রায় শেষ দিকে। আর 2টা সংক্ষেপে আলোচনা করব, এটা তোমরা আগে থেকেই জানো। পরবর্তী ভিত্তি হচ্ছে নটোকর্ড। নটোকর্ড নিশ্চয়ই সবাই জানো যে ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, তোমার পিঠের মধ্যরেখা বরাবর যে মেরুদণ্ড আছে সেই বরাবর যদি কোনো প্রাণীর নমনীয় স্থিতিস্থাপক কোনো দণ্ড যদি যেসব প্রাণীতে থাকে তারা হচ্ছে যাদের থাকে তারা হচ্ছে কর্ডেট। যেমন আমরা মানুষেরা, আমাদের হচ্ছে ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল, যেটা পরবর্তীতে মেরুদণ্ড হয়েছে। তাহলে নটোকর্ড থাকে যাদের, অর্থাৎ আমরা হচ্ছে কর্ডেট, আর যাদের থাকে না তারা হচ্ছে নন কর্ডেট। তাহলে কর্ডেটের উদাহরণ হচ্ছে মানুষ, আর নন কর্ডেটের উদাহরণ তো যাদের মেরুদণ্ড নটোকর্ড কিছুই নাই, কেঁচো, ঘাসফড়িং এসব। এটা তো তোমরা জানোই, আর ডিটেলস আলোচনা করলাম না। এবং সর্বশেষ হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী আছে কি নেই এটার ভিত্তিতেও আমরা প্রাণী জগৎকে ভাগ করতে পারি 2 ভাগে। যাদের পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী বা গহ্বর যাদের থাকে না তারা হচ্ছে প্যারাজোয়া। পৌষ্টিক নালী যাদের থাকে না তারা হচ্ছে প্যারাজোয়া, আর যাদের থাকে তারা হচ্ছে অ্যান্টেরোজোয়া। তাহলে বলো তো
মানুষরা কি প্যারাজোয়া নাকি অ্যান্টেরোজোয়া? তোমার কি পৌষ্টিক নালী আছে নাকি নেই? তোমার যদি পৌষ্টিক নালী থাকে তাহলে তুমি অ্যান্টেরোজোয়া, আর যাদের পৌষ্টিক নালী নেই তারা হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়া উদাহরণ হচ্ছে পরিফেরা, খুব সহজে মনে রাখতে পারবে, প্যারাজোয়া পরিফেরা। আর এরা হচ্ছে উন্নত প্রাণী, যার কারণে এদের পৌষ্টিক নালী আছে। নিডারিয়া থেকে শুরু করে করডাটা পর্যন্ত সবাই হচ্ছে অ্যান্টেরোজোয়ার সদস্য। আচ্ছা, তাহলে আমাদের সময়ও শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোনটা কোনটা কি কি বুঝতে পারোনি অবশ্যই জানাবে, আমরা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।